যখন দ্বিতীয় নমিনেশনটা দিবে, অর্থাৎ মাইগ্রেশনের রেজাল্টটা দিবে, তখন তোমাদের কিন্তু ওইখান থেকে তুমি যে সাবজেক্টটা পেয়েছো সেই সাবজেক্টটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আর ভ্যানিশ হয়ে গেলে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নাই। কারণ তো অনেকে আমাকে কোশ্চেন করতেছে যে ভাইয়া, যে আমাদের যে অ্যাডমিশন প্রসেসটা আছে, তো এটার কতদিন লাগতে পারে, মানে আমরা ভর্তি হওয়ার আগ পর্যন্ত, ক্লাস করার আগ পর্যন্ত আমরা কতদিন সময় আছে, তো এটা যদি একটু বলতেন। কোনো সমস্যা নাই, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো যে আসলে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হতে আর কতদিন লাগতে পারে। তো তোমরা পরীক্ষা দিয়েছিলে কিন্তু অনেক আগেই। তো গত 10 তারিখ তোমরা ভাইবা দিলে। তো ভাইবা তোমরা তো দেখেছো, ভাইবা বলতে কিছু হয় না, সেটা কাগজপত্রে তোমার জমা নিয়েছে, দেন কাগজপত্রে জমা নেওয়ার পর তোমাকে ছেড়ে দিয়েছে, জাস্ট এতটুকু। তাই যে নমিনেশন বা বরাদ্দপত্রটা দিল, তোমার সাবজেক্ট বরাদ্দ দিল, এটা কত তারিখে দিচ্ছে? এটা তোমার ধরো যে তোমার কত তারিখে দিল, 3 তারিখে না 4 তারিখে জন্য দিছে। তো এরপর 10 তারিখে তোমার ভাইবা হয়েছে, এবং কিন্তু ওই নোটিশ কিন্তু আরও ছিল যে দ্বিতীয়বার বরাদ্দপত্র দেবে, তৃতীয়বার দেবে, চতুর্থবার দেবে, তার মানে 4বার দেবে। তো এই দ্বিতীয়বার যখন বরাদ্দপত্র দিতে যাবে, তখন কিন্তু দেখবা যে তুমি ওয়েবসাইটে ঢুকলে তোমার সাবজেক্টটা ওঠা হয়ে গেছে, অর্থাৎ বরাদ্দ দেওয়ার আগের দিনে। বরাদ্দ এই দ্বিতীয় বরাদ্দ দেওয়ার আগের দিনে দেখবা তোমার সাবজেক্ট, বিষয় কোনটা পেয়েছো সব ওঠাও। এখন অনেকে ভয় পেতে পারো যে ভাইয়া আমার এটা ওধা হয়ে গেছে কেন? কোনো সমস্যা নাই, ওটা ওধা হয়েছে এই কারণে, নতুন করে যেহেতু আবার মডিফাই করতেছে, এই কারণে তোমার ওটা ওধা করে দেওয়া হয়েছে। আর তুমি মাইগ্রেশন তো অলরেডি দিয়ে যাচ্ছ, এই কারণে, ঠিক আছে? তো এই যে ওধাও হয়ে গেলে ভয় পাওয়ার দরকার নাই, কারণ তোমার ঢাকা ভার্সিটি মানে তোমাকে কাস্ট অ্যাসাইড করে নাই, তোমাকে ছুড়ে ফেলে নাই, তোমাকে জাস্ট ওই মাইগ্রেশনের রেজাল্টটা আবার নতুন করে দেওয়ার জন্য আবার তোমাকে জাস্ট ওইখান থেকে ওই সাবজেক্ট যেটা পেয়েছো সেটা সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পর দেখবা যে আবার ওই দ্বিতীয় যে তোমার বরাদ্দটা দেবে, তখন ঠিকই তোমার সাবজেক্টটা চলে আসবে। তুমি যদি মাইগ্রেশন হয়ে থাকে তাহলে উপরেরটা আসবে, মাইগ্রেশন না হলে তো আগেরটাই চলে আসবে। তো এটা যারা মাইগ্রেশন অন করছো, যারা অফ করছো, সবার ক্ষেত্রেই সেম প্রযোজ্য হবে। মানে সাবজেক্টটা দ্বিতীয় বরাদ্দপত্র দেওয়ার আগে সাবজেক্টটা তোমার ওই ওয়েবসাইট থেকে চলে যাবে। তো আমি অবশ্যই বলবো যে এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেন তৃতীয়বার যখন সাবজেক্ট বরাদ্দ দেবে, তখনও সেম। চতুর্থবার দিলে তখনও সেম। তো এই যে তৃতীয়, চতুর্থ, এগুলো মোটামুটি 20 তারিখের ভিতর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন 20 তারিখ ভিতরে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে হল বরাদ্দ দেওয়া হবে, অর্থাৎ তুমি কোন হলে অ্যাটাচড হবে। এখন এটা চাইলে তুমি চয়েস দিয়ে নিতে পারবে না, মানে তোমার এখানে চয়েস দেওয়ার কোনো অপশন থাকবে না। ঢাবি প্রশাসন বা ঢাবি ডিন অফিস তোমাকে যেটা সিলেক্ট করে দেবে, তোমাকে সেটাই নিতে হবে। এটা তোমার ওয়েবসাইট অ্যালগোরিদম বা ঢাবি প্রশাসনের অ্যালগোরিদমের মাধ্যমে সবগুলো সেট হয়ে থাকে। তো এটা চাইলে তুমি তোমার সুবিধা মতো বা তোমার প্রয়োজন মতো, কিংবা তুমি সিলেক্ট করে নিতে পারবা না, যেমনটা সাবজেক্ট তুমি নিছে এরকম নিতে হলটা কখনোই নেওয়া যায় না। তো এটা অটোমেটিক্যালি হয়ে থাকে, যেমন আমি কবি জসীমউদ্দিন হলে অ্যাটাচড, ঠিক তেমনি তোমারও এখানে হল নমিনেশন ওইখানে লেখা থাকবে বিজয় একাত্তর হল, অথবা কবি জসীমউদ্দিন হল, অথবা অমুক হল তমুক হল, তো এরকম কিন্তু লেখা থাকবে। এবং এই হলটা কখনো চেঞ্জ করা যায় না, ওই একবার যা পাইছো ওই একবারই তাই। আর সবচেয়ে বড় কথা হলটা এতটাই ইম্পর্টেন্ট যে তুমি যখন সার্টিফিকেট নিতে যাবে, তোমার সার্টিফিকেটের বড় করে লেখা থাকবে স্টুডেন্ট অফ কবি জসীমউদ্দিন হল, মানে তুমি যে হলে অ্যাটাচড সেই হলের নামটা লেখা থাকবে। তার মানে বিশ্ববিদ্যালয় তো ভ্যারি করবেই করবে, তার সাথে কিন্তু তোমার হলটাও ভ্যারি করছে। ওকে, তার মানে হল এই যে বরাদ্দ দিবে, হল বরাদ্দ দেওয়ার পরে তোমাকে অনলাইনে ভর্তি হতে হবে। তো তুমি যে ডিপার্টমেন্টে বা যে সাবজেক্টে চান্স পেয়েছো, ওই ডিপার্টমেন্টে তোমাকে ভর্তি ফি প্রদান করতে হবে অনলাইনে। তো ভর্তি ফি অ্যাভারেজ তোমার সব টোটাল যদি আমি বলি যে টোটাল ভর্তি ফি কত লাগতে পারে, টোটাল ভর্তি ফি তোমার 16 থেকে 17 হাজার টাকা লাগতে পারে। তো আমি যখন ভর্তি হয়েছিলাম আমাদের এফবিএস ফ্যাকাল্টিতে বিবি, তো তখন আমার ক্ষেত্রে হয়তো বা 16 থেকে 16.5 হাজার টাকা লেগেছিল। তো যেহেতু এখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তার মানে ইনফ্লেশন শুরু হয়েছে, তার মানে এখন কিন্তু আরেকটু বেশি লাগতে পারে। তার মানে অ্যাভারেজ ধরে রাখো 18 হাজার টাকার মতো লাগতে পারে। তো এটা ডিপার্টমেন্ট ভেদে ভিন্ন হতে পারে। তো এই 18 হাজার টাকা তোমাকে অনলাইনে একবারে পরিশোধ করতে হবে না, তোমাকে অর্থাৎ 7 থেকে 8 হাজার টাকার মতো অনলাইনে, সেটা ডিপার্টমেন্ট ফি দিতে হবে বা ডিপার্টমেন্টের ভর্তি ফি দিতে হবে। তো ওটা অনলাইনে তুমি ঘরে বসে নিজে নিজে দিতে পারবে। কেউ যদি দিতে না পারো, কিংবা হয়তো বা তোমরা যারা নতুন আছো জানো না, তারা কী করবে, এই ভিডিও কমেন্ট বক্সে আমি একটা ভিডিও দিয়ে দেবো কীভাবে তুমি নিজে নিজে বিকাশের মাধ্যমে তুমি তোমার এই ভার্সিটির ফিটা প্রদান করবে, সেটা কিন্তু খুব ভালো করে দেখানো আছে। ওকে, তো ওই ভিডিওটা দেখলে আমি আশা করি তুমি নিজে নিজে ফিটা প্রদান করতে পারবে। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন কম্পিউটার দোকানে গেলে তারা এক্সট্রা একটা চার্জ নেবে। তো এই চার্জটা তোমার দেওয়ার দরকার হবে না, তুমি নিজে নিজে কিন্তু ওই ভিডিওটা দেখে করে নিতে পারবে। একবারে লাইভ দেখানো হয়েছে ভিডিওটাতে কীভাবে তুমি ফিটা প্রদান করবে।
ওকে, তো চলে গেল ফি প্রদানের বিষয়টা। এরপরে তোমাকে বলবে হচ্ছে তোমাকে সশরীরে এসে হলের ক্লিয়ারেন্স করতে হবে। হল ক্লিয়ারেন্স মানে তোমাকে হলের ফি প্রদান করতে হবে। তারপর হচ্ছে তোমার ডিপার্টমেন্টে কিছু কাগজ জমা দিতে হবে, প্রত্যয়নপত্র থেকে শুরু করে অনেক কিছুর নাম বলে দেবে, সেগুলো জমা দিতে হবে। এরপরে তোমাকে হচ্ছে মানে তোমার সিগনেচার দিয়ে সবগুলো ওকে করে যেতে হবে এইখানে এসে একবারে সশরীরে ফিজিক্যাল। তো এগুলো করতে সাধারণত একদিনে না হলেও মানে 2 দিন, মানে 2 দিনে হয়ে যায়, সাধারণত একদিনে হয় না। তো তোমাকে 2 দিন সময় লাগতে পারে। ওকে, তো এখন এই যে তুমি যখন ওই ভর্তি ফিটা হচ্ছে অনলাইনে প্রদান করলে 7,000 টাকার মতো, আর বাকি দেখা যাবে যে বাকি 9,000 টাকা বা 10,000 টাকা তোমাকে কী করতে হবে, এইখানে এসে বিভিন্ন জায়গায় প্রদান করতে আছে। যেরকম হলে তোমার প্রদান করতে আছে 2,000 টাকা, ধরো হলে তোমার প্রদান করতে হলো 2,000 টাকা, ডিপার্টমেন্টে আবার করতে হলে 8,000 টাকা। তো এরকমভাবে দেখা যাবে যে ওই রকমভাবে 16-17 বা 18,000 টাকার মতো তোমার কস্টিংটা পড়বে। এখন সবচেয়ে মেইন যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের এই প্রসেসটা কমপ্লিট হতে আর কতদিন লাগতে পারে। তো এই প্রসেসটা যদি কমপ্লিট হতে তোমার ভর্তি ফি, আমি যতটুকু ধারণা করছি যে তোমাদের এই ভর্তিটা হয়তো বা এই মাসের ভিতর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন এই ধারণা করছি? কারণ আগামী জুন মাস হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি ও কোরবানিদের ছুটি, মানে একসাথে হচ্ছে পুরো 1 মাস বন্ধ থাকবে ভার্সিটি। তো সেক্ষেত্রে হয়তো বা এই 1 মাসের ভিতর কোনো রকমের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না। তো এই কারণে আমি মানে আশা করি বা আমার মনে হয়, আমি ধারণা করি যে ঢাবি প্রশাসন এটা হয়তোবা এই মাসের ভিতরেই তোমাদের ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করে দেবে, এবং কুরবানিদের পর থেকেই তোমাদের হচ্ছে ক্লাস শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি কোনো কারণে এই মাসে তোমাদের এই ভর্তি কার্যক্রম সম্পন্ন না হয়, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ঈদের পরে চলে যাবে। তো ঈদের পরে চলে গেলে তোমাদেরকে হচ্ছে ঈদের পরে এসে তারপর আবার ভর্তি কার্যক্রমটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে তোমার আবার নতুন করে ক্লাস শুরুর বিজ্ঞপ্তি বা নোটিশ দেবে। তো ওকে, তো আশা করি যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়েছো। আমি আবারও বলছি, যখন দ্বিতীয় নমিনেশনটা দিবে, অর্থাৎ মাইগ্রেশনের রেজাল্টটা দিবে, তখন তোমাদের কিন্তু ওইখান থেকে তুমি যে সাবজেক্টটা পেয়েছো সেই সাবজেক্টটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আর ভ্যানিশ হয়ে গেলে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ তুমি ঢাবি প্রশাসন তোমাকে কাজটা সাইড করে নাই, তোমাকে ছুড়ে ফেলে দেয় নাই। জাস্ট তোমার মাইগ্রেশনের রেজাল্টটা নতুন করে আপডেট করার জন্য হচ্ছে প্রত্যেকের ওয়েবসাইট থেকে হচ্ছে তার অর্থাৎ বরাদ্দকৃত সাবজেক্টটা উধাও করে দিচ্ছে, এবং পরে কিন্তু ওই দ্বিতীয় যখন তারপরে 24 ঘন্টা পরে কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে অবশ্যই কনভার্সও করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো। তো ঠিক আছে, ভালো থেকো। আশা করি তোমাদের যাত্রাটা খুব শুভ হবে।